মোগল আমলের মতো রাজার ছেলে রাজা হবে, রাজার পরিবারের বাইরে আসলে কেউ শাসক মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবে না। সেই জায়গাটা থেকেই তো এই প্রশ্নটা, তাই না? না হলে একজন রাজনৈতিক কর্মী, সে যেই দলেরই কর্মী হোক, তার তো সর্বোচ্চ স্বপ্ন থাকারই কথা, এবং সে হতেও পারে। সেটা আপনি যদি ওয়েস্টার্ন ডেমোক্রেসির দিকে তাকান, এটা কি অমুকের ছেলেই প্রধানমন্ত্রী হবেন এরকম উদ্ভট গণতান্ত্রিক দেশ তো আসলে পৃথিবীতে নাই। আপনি কি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার? আমি মনে করি স্বপ্ন দেখার অধিকার প্রত্যেকের আছে। আপনার সেই যোগ্যতাও আছে? সেটা মানুষ বিচার করবে। কার যোগ্যতা আছে কার না, এটা তো মানুষ বিচার করবে। স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমি মনে করি কারোরই বাধা নেই। এবং যারা রাজনীতি করে, আচ্ছা, যারা রাজনীতি করে তাদের কাছে, আমার কাছে মনে হয় যে তাদের হাতে অপশন খুব বেশি নাই। এক হচ্ছে আপনি স্টিয়ারিং এ গিয়ে আপনি যেরকম বাংলাদেশ তৈরি করতে চান, স্বপ্ন দেখেন, সেটা বাস্তবায়নের জন্য কাজ করা। আর আরেকটা হচ্ছে পাবলিক ইন্টেলেকচুয়াল হয়ে কি হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা নিয়ে আলাপ দেয়া, বয়ান তৈরি করা। সো আমার কাছে মনে হয় রাজনৈতিক কর্মী, প্রতিটা কর্মীরই এই স্বপ্ন থাকা উচিত যে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব। জি। তো আপাতত তো এই মেয়াদে আপনি প্রধানমন্ত্রী হতে পারছেন না, কিন্তু রাষ্ট্রপতি পদে তো দাঁড়াতে পারতেন, সেটা কেন দাঁড়ালেন না? দেখুন, আমরা 70 অনুচ্ছেদ নিয়ে যাই বলি না কেন, আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলে দিয়েছেন দলের বাইরে ভোট দিলে কিন্তু খবর আছে। সো এই রাষ্ট্রপতি নির্বাচনটাও তো একটা অনর্থক কালক্ষেপণের বাইরে কিছু নয়। জি। হ্যাঁ, কারণ যিনি বিরোধী দল থেকে দাঁড়াচ্ছেন তিনিও জানেন যে তার হাতে আসলে 77টার বেশি ভোট নাই, আর মহিলা কতগুলো ভোট ধরলে 80টা 82টা ভোট হয়তো তিনি পাবেন। আর যিনি সরকার দলের তরফ থেকে দাঁড়াচ্ছেন তিনি জানেন যে বাকি 230টা ভোট তার। সো তাহলে তো আসলে এখানে নির্বাচন হওয়াটারই বা কি আছে, আর ভোটাভুটিরই বা কি আছে? আপনি ওই একই অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন যে 5ই আগস্টের আগে টপ লেভেল থেকে ফোন আসতো। আমরা ভিডিওটা কি আর দেখার দরকার আছে? মনে হয় না। একটু দেখি, টপ লেভেল থেকে ফোন আসতো, একটু আমরা সংক্ষেপে দেখি। একটা মিটিং এ লোক জমায়েত করতে গেলে একেবারে টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। যাক, আমাদের আর দেখতে হবে না, এটি যথেষ্ট। টপ লেভেল থেকে আপনার কাছে ফোন আসতো, তখন তো আপনি বিএনপি করতেন, তখন তো আর স্বতন্ত্র ছিলেন না। বলবো আরো কথা আছে আপনার ব্যাপারে। এই টপ লেভেল বোঝাতে কি বোঝেন? আপনাকে কি করতে বলতো? মিটিং অ্যাটেন্ড করার জন্য, ধরেন আমাকে গাইবান্ধায় পাঠানো হচ্ছে, আমাকে কিশোরগঞ্জে পাঠানো হচ্ছে, আমাকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। কারণ কি, তখন বিএনপির নেতা কর্মীরা থাকে ডোবার নিচে, ওরা তো উপরে ভাসে না, ভাসলেই পুলিশ ধরবে। সো আমি গেলে কিছুটা ক্রাউড ইজি হয় অ্যারেঞ্জ করা, যাচ্ছে ঠিক আছে আপাকে আমরা টিভিতে দেখি। সো ওই ক্রাউডটা তৈরি হয়, যেটা আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা না হলে তো আসলে রাজনীতি করে লাভ নাই। সো ভালোবাসাটা থাকে, মানুষের ছিল ভালোবাসা। সো সেই ক্রাউডটা যাতে থাকে সেই কারণেই মহাসচিব বেশ কয়েকবার ফোন করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার রিকোয়েস্ট করেছেন। সো এটা আমি মনে করি এটা কোনো অন্যায় না, এবং এটা হওয়াই উচিত। কেউ যদি দলে থেকে মনে করে যে সে মিটিংটাতে গেলে ভালো হবে মিটিংটা, ওয়াই নট, অফকোর্স। আপনি বলছিলেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকান, লন্ডনের নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বড় বড় নেতাদের ফোন নাম্বার। এটা তো আমি ক্লিয়ার করেই বলেছি, আমি তো আসলে আনক্লিয়ার কথা বলি না, আমি তো অস্বচ্ছ কথা বলি না। আমি বলেছি যে বড় বড় নেতাদের দেশি নাম্বার তো ছিল না ভাই। কেউ আমেরিকার, কেউ সিঙ্গাপুর, কেউ ব্যাংককের নাম্বার ব্যবহার করতেন। এবং কেন করতেন? যাতে এক হচ্ছে তাদের সাধারণ কর্মীরা তাদের বিপদে ট্রেস করতে না পারে, কথায় কথায় নেতাদের কাছে আশ্রয় চাইতে না পারে, কর্মীদের সাথে তাদের সকল সমস্যার মধ্যে নেতারা জড়াইতে চাইতেন না, এক। আর দুই হচ্ছে সরকার যাতে তাদেরকে সহজে ট্রেস করতে না পারে, এই তো কারণ। তো আপনি তো এখন বিএনপিতে নাই, তো বিএনপিতে ফিরে যাবেন না আওয়ামী লীগের নাকি গুপ্ত? আপনি নাকি আওয়ামী লীগের জন্য বয়ান তৈরি করেন, আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আওয়ামী লীগের গুপ্ত? তো আপনি কি আওয়ামী লীগের গুপ্ত না জামায়াতের গুপ্ত? গুপ্ত এমন একটা বিষয় যেটা আমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যায়ই না। আমি অতি প্রকাশ্য বলেই আমার সাথে হয়তো অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়ে যায়। আমার আগের সংগঠনের সাথে যেটা হয়েছে, ধরুন তারা চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজি ইলেকশনের আগে, ওটা নিয়ে আমি কথা বলেছি, দলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি নানান অপকর্ম যেগুলো হচ্ছিল দলে সেগুলো নিয়ে সোচ্চার হয়েছি। অফকোর্স 5ই আগস্টের পর এগুলো সারফেসড হয়েছে, তখন আমার সাথে একটা
দূরত্ব তৈরি হয়েছে। আমি এত কথা না বললে আমার এই দূরত্ব তো হতো না। সো আমার কাছে মনে হয় গুপ্ত থাকার জন্য যে প্রতিভা দরকার সেটা আমার নাই। তো এত কথা বলার দরকার কি আপনার? এইটা বরং ভালো কথা। এত কথা বলার আসলে দরকার কি? আমার ধারণা বিষয়টা আমার জিনের মধ্যেই আছে। আমার বাবাও চুপ থাকতে পারতেন না। উনি চুপ থাকলে হয়তো 144 ধারা ভাঙাও হতো না, বাংলা ভাষা রাষ্ট্রভাষাও হতো না, এবং তখন দমন করতে পারলে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ সেই পটভূমিটাও তৈরি হইতো না। তো এই যে চুপ করতে না পারা তো আমাদের হেরিডিটারি, এটা আমাদের ব্লাডে। কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বিএনপি থেকে বহিষ্কৃত না হতেন, বিএনপি থেকে মনোনয়ন পেতেন, আপনি যদি বিএনপি থেকে সংসদ সদস্য হতেন, অবভিয়াসলি আমি মনে করি হতেন, আপনি হয়তো বা মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়ে যেতেন বিএনপির, আপনি কি এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে তখন বলতেন? এই সরকারের বিরুদ্ধে আপনি কি কি বলেন আমরা সেটা পরে দেখব। আপনি কি বলতেন একদম? আপনি বুকে হাত দিয়ে বলেন তো। হ্যাঁ, বুকে হাতে, শুনেন, বুকে হাত দিয়ে মানুষ মিথ্যা বলে, আমি ওই লাইনেই যাব না। আমি আইনজীবী, আমি যুক্তি দেখাই আপনাকে। নমিনেশন পাওয়া না পাওয়ার তো একটা বিষয় আছে দলে, আছে তো। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এইবার বিএনপি ক্ষমতায় আসছে, এটা শতভাগ মোটামুটি স্বীকৃত। হ্যাঁ বলেন কি, নাকি আপনি একমত না? না, একমত না হলে আমি আলাপে যাব না। না, আমি তো আপনার সাথে একমত বা দ্বিমত কোনোটাই না, আমি তো আপনার কথা শুনতে চাই এবং দর্শকও তাই শুনছে। আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, তাহলে তো আমার যদি এই স্টেপগুলোর সাথে আপনি একমত না হন, তাহলে তো আমি আমার কনক্লুশনে দিয়ে যেতে পারবো না। আপনারটা আমি একমত হলাম, তারপরে বলেন। হ্যাঁ, তারপরে এক হচ্ছে নমিনেশন পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে। 2 হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি স্বীকৃত। জি। 3 হচ্ছে আপনি আপনার প্রশ্নে বললেন যে মন্ত্রী ফন্ত্রীও হয়ে যেতে পারতাম, তা তো হতে আপনি বললেন। আচ্ছা, আপনার এই 3 নম্বরটা আমি জানি না, কিন্তু প্রথম 2টা তো সর্বজন স্বীকৃত। জি। তাহলে আমি চাঁদাবাজি নিয়ে তো ভোকাল হইলাম কেন? আমি কি জানি না যে এটা আমার নমিনেশনে এফেক্ট করবে? আমাকে কি প্রশ্ন করা হয় নাই যে আপনি যেভাবে বলছেন? তখন আমি এই আপনার আজকে যেরকম ওপেন শো সবাই দেখছে, সেই দিনও খুব সম্ভবত বাংলা ভিশনে আমি বলেছিলাম ধানের শীষ না দিলে হাসে করব। আমি জানি খুব বেশি হলে কি হবে, নমিনেশন দিবে না, এই তো। না, সেটা কি আপনার নমিনেশন অনিশ্চিত হওয়ার পরে কি আপনি ভোকাল না হয়েছেন? না 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 না, আপনি এখন ভোকাল হয়েছেন, আগে কি ছিলেন? ভাই রে, তাহলে তো আপনার সাথে এই আলাপ তো হয় না, কারণ আগে কি ছিলেন? না না, কারণ আপনি যদি আবার ওই ডকুমেন্টস গুলো আপনার কাছে না থাকে, যেগুলো পিনাকি ফিনাকির মতো লোক 1000 বার ব্যবহার করছে, সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে তো আপনার সাথে এই আর্গুমেন্টটা আপনি বুঝবেন না। না, বুঝবো, বলেন। বললাম তো যে এটা তো আমি আজকে না, এটা তো সেই 2024 সালের ডিসেম্বর থেকে আমি শুরু করছি বলা, যখন থেকে এগুলো এভাবে সারফেসড হয়েছে। তো 2024-এর ডিসেম্বরে তো আমার জানার কথা না ইলেকশন কবে। 2024 সালে তো অন্তত এইটুকু জানতাম যে একটা নমিনেশনের ব্যাপার থাকবে সামনে, কারণ আওয়ামী লীগ নাই মাঠে, এইটুকু তো জানতাম। না, তা আপনি কি লাইফ সাপোর্ট করে? আপনি বলছেন যে আপনি এক একজনের জন্য লাইফ সাপোর্ট বা অক্সিজেন। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আপনি যে বয়ান ক্রিয়েট করেন, আমি সেগুলো একটু, আমার কথাগুলি আমার মুখস্থ, আমি আপনাকে বলতে পারবো, দেখানোর দরকার নেই। বলেন। আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করছিল যে আপনি গুপ্ত আওয়ামী লীগ কিনা, কিংবা আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতেছেন কিনা, কিংবা অনেকে বলে আপনার বয়ানের কারণে আওয়ামী লীগ ফিরবে। তখন আমি তার প্রশ্নের জবাবে বলছিলাম যে আমি তো তাহলে লাইফ সেভিং মেশিনের মতো, যখন বিএনপি আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই। ব্যাপারটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি না, আমি আমার সাদা চোখে যা দেখি আমি সেটাই বলি। এখন মুশকিল হচ্ছে আমরা এত ধান্দাবাজির সমাজে বাস করি, এত মিথ্যার সমাজে বাস করি, এত ফেক সমাজে বাস করি, এত তেলবাজের সমাজে বাস করি, এবং এত অল্পতে আমরা আমাদের আত্মা বিক্রি করি। জি। আমি খুব বুঝে শুনে খুব শক্ত একটা শব্দ বলেছি, আমরা আত্মা বিক্রি করি খুব সস্তায়। সেই কারণে আমাদের ভূমিকা বা আমার মতন মানুষের ভূমিকা আপনাদেরকে সবসময় এক ধরনের ডিলেমার মধ্যে ফেলে, এবং সেটা ফেলতে গিয়ে আপনারা কখনো বলেন আমি গুপ্ত, কখনো বলেন আমি সুপ্ত, কখনো বলেন আমি এই দল, আমি ওই। ভাই, আমি কোনো দলের না, আমি বাংলাদেশের মানুষ যা বলে, অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ যা বলে, সেই কথাগুলো আমি এখানে বলি। পার্থক্য হচ্ছে ওনাদের আওয়াজটা আপনাদের পর্যন্ত যায় না, আর ওনাদের আওয়াজটা ওখান থেকে এনে আমি এখানে বলি। বিএনপির সময়ও আমি তাই বলছি, আওয়ামী লীগের সময় আমি তাই বলতাম, ইন্টারিমের সময় আমি তাই বলেছি। কেউ কেউ বলছেন যে আপনার রাজনৈতিক একটি পরিবর্তন হতেও পারে, এখনো তো স্বতন্ত্র, সেটি কখনো আওয়ামী লীগের দিকে হতে পারে। আমি আবারও প্রশ্ন করি, গুপ্ত জামাত কেন হলেন না? মানে যদি গুপ্ত হনই তো সেটা কেন না? আমি তো গুপ্ত বলে স্বীকারই করছি না, এখন জামাত তা কেন, আওয়ামী লীগ না কেন, এই প্রশ্নই তো অবান্তর।
না, আপনাকে এটা বলার কারণও আছে। যেমন ধরেন আপনি মনে করেন আপনার সিক্স সেন্স বলে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, আমি একটু দেখি তো সেটা আছে এখানে। এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন, কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। আচ্ছা, এটা দেখালো যে এখানেই বলছিলেন সরকার 5 মাস থেকে কিনা সন্দেহ, অলরেডি সরকারের 6 মাস। এটা নিয়ে আমরা কথা বলবো। আর একটা ভিডিও ছিল, কি দেখানো যাবে? হ্যাঁ, যে আপনার, জি দেখি। ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। জি, আপনি শুনছেন, আমি একটু বলবো। আপনি বলছেন যে ওনার রাজনৈতিক দলের দীর্ঘ ইতিহাস আছে, সংগ্রাম আছে, ওনার বয়স হয়েছে, উনি না আসলে দলটি আর দাঁড়াতে পারবে না। আপনার কমন সেন্স বলে উনি ফিরে আসবেন। আমি এর সাথে যুক্ত করি, এই কমন সেন্স বলে কমন সেন্স ইজ মোস্ট আনকমন, আপনি জানেন, মানে কমন সেন্স ইজ মোস্ট আনকমন। সুতরাং আমি মনে করি এটা ওয়াইজ সেন্স। সেইটার কারণটা কি, মানে এটা কিভাবে কেন মনে করেন? আরেকটা জিনিস বলি, এই আপনার 5 তারিখে যে উনি ওখানে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হলেন, তারপর থেকে একটা টানা পোড়েনও হচ্ছে। এখনই কি মনে করেন আপনার কমন সেন্স কি তাই বলে? দেখুন, আমি এটুকু বুঝি যে কয়েকটি কারণে ওনার ফেরাটা ওনার জন্য অবশ্যম্ভাবী। এর প্রথম কারণ, আমি মোটামুটি 3টা কারণ বলি সবসময়। এক হচ্ছে যে এই দেশের পেছনে ওনার পারিবারিক হিস্ট্রি আছে, ওনার দলের হিস্ট্রি আছে, এবং সবচেয়ে বড় কথা ওনার পুরো পরিবারকে এক রাতে শেষ করে দেওয়া হয়েছে, এবং সেটা রাজনীতির কারণেই। আজকে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের কোনো অস্তিত্ব থাকবে না, ওনার ফ্যামিলির যে ত্যাগ সেটাও প্রায় মুছে যাবে। 2 হচ্ছে ওনার বয়স 80-র কাছাকাছি। ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। দেশের বাইরে যদি ওনার মৃত্যু হয়, তাহলে যেটা হবে, দ্যাট উইল বি দ্য লাস্ট নেইল ইন দি কফিন। এরপর আর কিছু থাকবে না, এবং ওনার শেষ যেই চিত্রটা অঙ্কিত থাকবে সবার মধ্যে, সেটা হচ্ছে যে ওনার একটা স্বৈর শাসকের ভাবমূর্তি, যিনি পালিয়ে গিয়েছিলেন তার নেতাকর্মীদেরকে ফেলে দিয়ে। আচ্ছা, এটা একেবারেই, মানে আপনি ভাই শুনেন, এখন ক্যামেরার সামনে তো অনেকে আপনারা অনেক কথা বলেন না, কিন্তু ক্যামেরার উল্টা পাশেই কিন্তু এই কথাগুলো আপনারাও সবাই স্বীকার করবেন, সবাই। আপনি আমি বলে না, এটা সবাই, আমি যতজনের সাথে আলোচনা করেছি সবাই বলছে অ্যাবসলিউটলি তাই। সো এটা যে কেবল আমার সেন্স বলছে তা না। আমি যখন নন পলিটিক্যাল পার্সনের সঙ্গে আলাপ করি, আমার কলিগরা আছেন, আমার ফ্রেন্ডসরা আছে, তারা ম্যাক্সিমামই নন পলিটিক্যাল। প্রতিদিন সকালে আমি কোর্টে যাই, আমার পাশে অনেক লয়াররা বসেন, সামনে পেছনে অনেক লয়াররা বসেন, দেশ নিয়ে আলোচনা হয়, আলাপ হয়। ওনারা যখন প্রশ্ন করেন, আমি যখন প্রশ্ন করি, ওনারা সবাই বলেন যে হ্যাঁ, মানে আমাদের কমন সেন্স তো তাই বলে। জি, তো এই সংক্রান্ত একটাই প্রশ্ন। ওনার তো বাংলাদেশের আদালত, ট্রাইব্যুনালে মৃত্যুর আদেশ হয়েছে, ফাঁসির দণ্ড হয়েছে। তো একজন লোক যদি জানে যে দেশে আসলে ওনার ফাঁসি কার্যকর হবে, তো দেশে আসলে তো ফাঁসি কার্যকর হবে, উনি কেন আসবেন? দেখুন, ইটস এ কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশন। ফাঁসি কার্যকর হবে আপনি মানে এভাবে আমরা আসলে বলতে পারি না, কারণ প্রেসিডেন্টস আছে, এবং আমি দেখলাম সরকার তরফের আইনজীবীও বোধহয় একই কথা বলেছেন যে ওনাকে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস তাকে ট্রায়াল ফেস করতে দেয়া হবে। তো এই যে গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস, সেটার একটা ভূমিকা আছে, 1, আন্তর্জাতিক একটা ভূমিকা আছে, 2, 3 হচ্ছে আওয়ামী লীগ বড় দল, সুতরাং তাদের দলেরও একটা চাপ থাকবে। সো মানে এটা তো আর আসলে কুদ্দুস বা রহিম না যে আপনি ধরলেন আর ফাঁসি দিলেন। হ্যাঁ, কারণ আমি আমার আইন অঙ্গনের 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে বাংলাদেশের মতন দেশে কুদ্দুস আর রহিমের বিচার যেভাবে হয়, আপনার বিচার সেভাবে হবে না, হয় না। হ্যাঁ, সো সুতরাং এখানে আপনি যদি তাকে XYZ হিসেবে ধরে নিয়ে কথা বলেন, তাহলে সেটা একরকম, কিন্তু বিষয়টা তো এরকম না। আর ট্রাইব্যুনালের নিজেরই প্রেসিডেন্টস আছে, জামাতের ও কৃষক কার্ড, খাল খনন ও কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান। জি, আমরা এই আপনার দৃষ্টিতে, ব্যারিস্টার রুমিন ফারহানার দৃষ্টিতে, অথবা সাপনিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে, এই যে
তাদের অগ্রাধিকারগুলো আমরা জানবো, বোঝার চেষ্টা করবো আপনার কাছ থেকে। তার আগে বিদ্যুৎ খাত নিয়ে কিন্তু এখন বিদ্যুৎ জ্বালানি নিয়ে চরম একটি পর্যায়ে রয়েছে বাংলাদেশ। আমাদের অর্থমন্ত্রী কি বলেছেন একটু শুনি। 6 মাসে এমনকি 1 বছরের মধ্যেও বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান সম্ভব নয়, ন্যূনতম সময় লাগবে 2 বছর। এর আগে কিন্তু একই কথা বাণিজ্য মন্ত্রীও বলেছেন, কিন্তু আমরা দেখেছি আবার বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন গ্রামে আবার লোডশেডিং নাই। নানা কথাবার্তা হয়, বিদ্যুতের যেরকম যখন সংকট হয় তো ভুতুরে বিলের মতো ভুতুরে কথাবার্তা হয়। আমরা সেটা বাদ দিলাম, এই 2 বছর দিয়ে শুরু করি। আপনি যে অগ্রাধিকারগুলোর কথা একটু আগে বললেন সেখানে বিদ্যুৎ এবং জ্বালানির কথা স্পেসিফিক্যালি বলা আছে। আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 বাংলাদেশে ভয়াবহ রকম একটা লোডশেডিং এর সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, এবং এখন যিনি প্রধানমন্ত্রী উনি তখন প্রধানমন্ত্রী পুত্র ছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশে সন্ধ্যায় মার্কেটে বিদ্যুৎ থাকবে আবার বাড়িতেও বিদ্যুৎ থাকবে, এটা পৃথিবীর কোথাও নাকি হয় না, এটা হওয়া সম্ভব না। তো তারপরে এমন অবস্থা তৈরি হলো যে এই সরকার থেকেই মানুষ একসময় খাম্বা সরকার ডাকা শুরু করলো। সো তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন 2008-এ ক্ষমতা মানে নির্বাচন হলো, 9-এ তারা ক্ষমতায় গেল, তারপরে দেখলাম যে অনেকগুলো দ্রুত পদক্ষেপ তারা নিল এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটে গিয়ে পৌঁছালো, যদিও আমাদের প্রয়োজন 18,000 মেগাওয়াট সর্বোচ্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি 33,000 মেগাওয়াটে গিয়ে আমাদের সক্ষমতা ঠেকে তাহলে মাত্র 18,000 মেগাওয়াট আমরা কেন দিতে পারছি না? তার মূল কারণ হিসেবে সরকার যেটা বলছে সেটা হচ্ছে গ্যাসের সংকট, কয়লার সংকট, অর্থাৎ জ্বালানি সংকট। তো অবধারিতভাবে এই প্রশ্নও তো চলে আসে যে একসময় বিএনপি সরকার বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, বিএনপি সরকার বলেছিল গ্যাস বেশি দিন নিচে থাকলে নাকি পচেও যায়। তো সেই সরকারই যখন আরেকবার ক্ষমতায় আসলো তারা এখন বলছে গ্যাসের সংকট, বিদ্যুতের কয়লার সংকট, সব মানলাম। সমস্যা শুরু হলো 21শে জুলাই থেকে, যখন একটা ভাসমান এলএনজি টার্মিনাল কার্যকারিতা হারালো বা নষ্ট হলো। সেই নষ্টটা ঠিক করতে একটা সরকারের 1 মাস কি করে লাগে? মানে যেটা আমি আমার বাড়ির রান্নার চুলার গ্যাসের কথা বলছি না ভাই, আমি 21শে টেলিভিশনের 18 মিনিট, লাস্ট 18 মিনিটে আপনারা যে আপডেট করছেন আমি কয়েকটা খবর বলি। নরসিংদীতে 90% কারখানা বন্ধ, গ্যাসের সংকট, গ্যাস সংকটে থেমে গেছে দেশের শিল্প কারখানাগুলো। এখানে চট্টগ্রামে গ্যাস সংকটে বহু কারখানা, চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বহু কারখানা, গ্যাস না মিললে রপ্তানি এবং কর্মসংস্থানে বড় ধাক্কার আশঙ্কা, গ্যাস নাই নারায়ণগঞ্জের শত শত কারখানা অচল। আমি আপনাদের লাস্ট 18 মিনিটের আপডেট, এই কয়টা নিউজ আপনাকে পড়ে শোনালাম আপনাদের ফেসবুক পেজ থেকে। সো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমি জানি না যে একটা টার্মিনাল ঠিক করতে 1 মাসের বেশি সময় কেন লাগছে, কারণ আমাদের আবার সমস্যা কি হচ্ছে, 18 বছরের একটা অভ্যস্ত বাংলাদেশের মানুষের তৈরি হয়ে গেছে যে তারা বিল বেশি দিছে কিন্তু কারেন্ট নাই ঘন্টা পর ঘন্টা, এটা আবার তারা দেখে নাই, এই অবস্থা তারা পড়ে নাই, বা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা কারণ গ্যাস সাপ্লাই নাই। গ্যাসের সাপ্লাইয়ের সমস্যা ছিল, কিন্তু এইরকম ভয়াবহ সমস্যা। এবং এখন যেটা বলা হচ্ছে সেটা সব লং টার্ম প্ল্যান। কি রকম লং টার্ম প্ল্যান? সেটা হচ্ছে আপনি কূপ খনন করবেন, আপনি গ্যাস অনুসন্ধান করবেন বাংলাদেশের মাটিতে, তারপরে গ্যাস দিবেন, কিংবা আপনি সৌর বিদ্যুতের দিকে যাবেন। সো এগুলো তো লং টার্ম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে 2 বছর যদি গ্যাসের এই হাল থাকে বাংলাদেশে কি কোনো কারখানা আদৌ থাকবে? মানে একটা কথার সাথে তো আরেকটা কথার আমি কোনো সামঞ্জস্য সাধুতে পাচ্ছি না। মানে তার হাতে কিছু আছে? সরকার কি করবে এটা যদি আমি জানতাম তাহলে তো আমারই সরকারের ওখানে গিয়ে বসার কথা, এবং যে 6 লক্ষ কোটি টাকা দিয়ে সরকার পোষা হয় সেখান থেকে আমারও থাকার কথা হিসা। আমি তো সরকারে নাই, এগুলো বুঝেই আপনি পাগল হয়ে ক্ষমতায় গেছেন। আপনি কি জানতেন না যে গ্যাসের অনুসন্ধান হয় নাই গত 20 বছরে? আপনি কি জানতেন না বাপেক্সকে শক্তিশালী করা হয় নাই? আপনি কি জানেন না যে ভোলায় গ্যাস আছে? আপনি ভোলার থেকে টার্মিনাল দিয়ে তৈরি করে গ্যাস আনেন না কেন? না, প্রধানমন্ত্রী তো বলেছে যদি ভালো প্রস্তাব দেয় সেটা গ্রহণ করবে, এবং এটা হাসনাতের বিষয়। হাসনাত নাকি একটি ভালো প্রস্তাবও দিয়েছেন। আপনার কোনো প্রস্তাব আছে কিনা তাই বলছি। না ভাই, আমরা আইনজীবী, আমরা ফ্রি অ্যাডভাইস বিতরণ করি না, এবং সেই অ্যাডভাইস যে অ্যাডভাইস শোনা হবে না, মানে ফ্রি তো ফ্রি, তার উপরে শোনাও হবে না, ওইসব অ্যাডভাইস আমরা দেই না। কিন্তু পার্লামেন্ট মেম্বার হিসেবে তো দিতে পারেন। ওটা পার্লামেন্টে গিয়ে দেব। বাট জোকস অ্যাপার্ট, আপনি প্রথম বলেছেন দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ। জি,
কাঁচামরিচ 400 টাকা কেজি, সবজি 100 টাকার নিচে একটু কোনো কমেছে সবজি এখন, নাই। কাঁচামরিচ দাম করে জি। কত হয়েছে? 300 হয়েছে, 250 হয়েছে। সবজি 100 টাকার নিচে নাই। মুরগি ডিমের বাজার, মজা হচ্ছে মুরগি মাছের দাম যখন বাড়ে তখন সবজিটা একটু দাঁড়ায়, আবার যখন সবজিটা বাড়ে তখন মুরগি মাছ একটু দাঁড়ায়। এখন এটার নাম যদি আপনি কমা বলেন, কারণ ব্যালেন্স তো হচ্ছে না, সবকিছুর দামের মধ্যে তো ব্যালেন্স না। মূল্যস্ফীতি 8% উপরে এখনো, মানে মূল্যস্ফীতিটাই বলছে যে 8% উপরে, খাদ্যদ্রব্য সেটা 9% উপরে। আইন শৃঙ্খলা সিপিডি 100 দিনের একটা পরিসংখ্যান দিয়েছিল, যেটা আমি সংসদে বলছিলাম। ইউ ওয়ান্ট মি টু রিপিট দ্যাট? ওই 100 সাথে আরো 80 দিন যুক্ত হয়েছে। আপনি যে কোনো মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে দেখেন। 2 হচ্ছে স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কথা আপনি বলেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখি বিভিন্ন সময় হাসপাতালগুলো উনি ভিজিট করেন এবং বাথরুম ময়লা থাকলে অত্যন্ত বিরক্ত হন, বা মেঝে পরিষ্কার না থাকলে উনি রাগ করেন। আমরা গত 15 বছর মিঠু সিন্ডিকেটের কথা শুনেছিলাম। জি। আমরা গত 15 বছর লুটপাট স্বাস্থ্য খাতে, মেশিন কেনার নামে, কয়েক গুণ বেশি টাকা দিয়ে মেশিন আনার নামে, মেশিনগুলোকে দিনের পর দিন ব্যবহার না করে অকার্যকর করার মাধ্যমে এই লুটপাটের গুলো শুনেছিলাম। এগুলো নিয়ে কি আপনারা এখন পর্যন্ত এই সরকারের কোনো বাণী বা কোনো যেটাকে বলে রিপোর্ট দেখেছেন? আমি দেখি নাই। হাম নিয়ে সরকার তো কাজ করছে। হ্যাঁ, 900-র উপর বাচ্চা মারা যাওয়ার পরে, এবং সে হাম নিয়ে যখন আমি কথা বলেছি, আপনারা সবাই দেখেছেন সেই কথার প্রেক্ষিতে কি কথা হয়েছে। সো কার্ডের ব্যাপার যদি আপনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো তো করছে আজকেও তো। হ্যাঁ, ওটা হচ্ছে যে ভালো উদ্যোগ, নিশ্চয়ই কেন নয়, কিন্তু মুশকিল হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোকে যদি আপনি এখন কোনোটার নাম কৃষক কার্ড দেন, কোনোটার নাম ফ্যামিলি কার্ড দেন, কোনোটার নাম মহিলা কার্ড দেন, দিতে পারেন। মানে তাহলে সমস্যাটি কোথায়? সরকারের মন্ত্রিসভা আছে, উপদেষ্টারা আছেন, সহকারী উপদেষ্টারা আছেন। আমরা যদি সর্বশেষ বলি, রাশেদের মতো বিদগ্ধ উপদেষ্টারাও সেখানে গিয়েছেন। রাশেদ আবার 2 জন, আপনি কার কথা বলছেন? রাশেদ মাহমুদ তিতুমির না, সর্বশেষ। আচ্ছা, রাশেদ যুগ গণ অধিকার পরিষদ ছিলেন, বিএনপি পরে। মানে উপদেষ্টার পরিষদ তো আছে, মন্ত্রী পরিষদ তো আছে। তো সরকার ওয়ার্ক করতে পারছে না কেন? আপনার অবজারভেশন আর কি, বা সাকসেসফুলি পারছে না কেন, বা ব্যর্থতা আছে কিনা? এক হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যিনি মূল স্টিয়ারিং এ থাকেন, তাকে সব বিষয় জানতে হবে, বিষয়টা তেমন নয়, কিন্তু কাকে দিয়ে কোন বিষয়টা হবে এটা তাকে জানতে হবে। 1। 2 হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সফল হয়েছিলেন বিকজ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে কে কোন ক্ষেত্রে দক্ষতা আছে, মেধা আছে, সেই ক্ষেত্রে তিনি তাকে যুক্ত করেছেন। 3 হচ্ছে আমরা এর আগে যে অ্যাডভাইজার প্যানেল দেখেছিলাম ব্যাক ইন 2009, 10, 11, 12, হ্যাঁ, যে আওয়ামী লীগের শুরুর দিকটা, আপনি সেই অ্যাডভাইজার প্যানেলের সাথে এই অ্যাডভাইজার প্যানেল একটু চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন। আমি নাম বলবো না, কারণ আমি কাউকে বড় বা ছোট করার কিছু নাই এখানে। সো দুটো আপনার কিছু না, গুগল করে দেখেন কারা তখন অ্যাডভাইজার ছিল, কারা এখন অ্যাডভাইজার। সো এই বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। না, গুগল করে তো দেখলাম, আপনি স্পষ্ট করে বলেন। না, ওই তো মানে এটা তো পারফরম্যান্স উইল স্পিক ফর ইয়োরসেলফ। এখন যেই পারফরম্যান্স আপনি দেখছেন সেটার কারণ, সেটার দায়িত্ব আসলে সবাইকে নিতে হবে, এটুকুই আমি বলবো। জি, আমরা শুনবো আপনার কাছে আরো সরকার অনেক বিষয় রয়েছে। দর্শক, স্পিড নিবেদিত ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবে একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম স্পিড নিবেদিত ফ্যাক্ট চেক নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে আবারও আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। একটি বিষয়, যে সামনে তো আমাদের স্থানীয় সরকার নির্বাচন হবে, আপনি খুব ভালো করে জানেন। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে, একটু দেখাবো আমরা পিছনে। 22শে জুলাই হাইকোর্ট একটি রুল দিয়েছে। আদালত বলছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে কেন স্নাতক হবে না, এই জন্য রুল নিষেধ জারি করেছে। আপনি তো আইনজীবী মানুষ, জানেনও। এবং এটা পাওয়ার পরে দুজন আইনজীবী রিটটা করেছিলেন, নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় অন্যান্য প্রার্থীরও যোগ্যতা নির্ধারণ করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটার মোটামুটি ধরেন, আপনি একটু আগেই কিন্তু বিভিন্ন যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন যে যারা সরকার চালাবে, রাষ্ট্র চালাবে, এইটা কি ইউনিয়ন পরিষদ থেকে কোন পর্যন্ত এটা যাওয়া উচিত আপনি মনে করেন? মানে এভাবেই থাকলে হবে কিনা? না, যদি শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন আসে, সেই সঙ্গে অন্যান্য যোগ্যতার প্রশ্ন যখন আসে, স্থানীয় সরকারের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই করে করে
সেন্ট্রাল পর্যন্ত। তো যদি এই প্রশ্ন ইউনিয়ন পরিষদ লেভেলে আসে তাহলে তো সেটা ধাপে ধাপে সামনের দিকে যাওয়ার কথা। ধরুন সংসদ সদস্য হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা নাই। আমার কাছে মনে হয় দিস ইজ ডেঞ্জারাস। এই কারণে ডেঞ্জারাস যে একজন সংসদ সদস্যের আইন প্রণয়ন করার একটা মুখ্য ভূমিকা পালনের বিষয় থাকে, এবং আইন প্রণয়নের জন্য আপনার মিনিমাম হলেও কিছু পড়াশোনার প্রয়োজন হয়, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার দরকার হয়। সো আইন প্রণয়ন বলেন, রাষ্ট্রের পলিসি মেকিং বলেন, রাষ্ট্রের ডিসিশন মেকিং বলেন, এই জায়গাগুলো যেটা একজন এমপির কাজ হওয়ার কথা। মূলত তো আমরা যে কাজগুলো করি ওটা কিন্তু স্থানীয় সরকারের কাজ। রাস্তা বানাও, ব্রিজ বানাও, জিও ব্যাগ ফেলো, নদীর ভাঙন রোধ করার জন্য গার্ড বানাও, এগুলো কিন্তু আসলে এমপির কাজ না। অমুককে ধরে নিয়ে গেছে, তমুকের জন্য থানায় ফোন করো, ডিসি কে ফোন করো, ইউনোকে ফোন করো, এগুলো এই ফোন টোন করা কিন্তু এমপিদের কাজ না, কিন্তু আমাদেরকে এটা করতে হয়। তো স্থানীয় সরকারে যদি একদম সবচেয়ে নিচের টায়ারে যদি শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিয়ে আসা হয় তাহলে সেটা সংসদ সদস্য, সেটা মন্ত্রী, প্রধানমন্ত্রী, সেই পর্যন্ত যাওয়াটাই তো লজিক্যাল। মানে আপনি হঠাৎ কোন আউট অফ নোওয়্যার আপনি স্থানীয় সরকারে কেন স্নাতক চাচ্ছেন? তাতে কি হবে, লাভ হবে? যদি জাস্ট একটা রুল দিয়েছে, তো রুল হিয়ারিং এর পরে যদি রুল অ্যাবসলিউট হয়ে যায়, হাইকোর্ট যদি মনে করে রুল অ্যাবসলিউট করবে, তারা করতে পারে, তখন স্নাতকটা বাধ্যতামূলক হবে। এবং তখন যেটা হবে যে ডেফিনেটলি নির্বাচন কমিশন হয়তো অ্যাপিলে যাবে, এবং অ্যাপিলে গেলে কি হয় সেটা তো সময় বলবে। বাট আমার কাছে অ্যাপিল বা কোর্টের ব্যাপার না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল নির্ধারণ করে দেওয়া উচিত। জি, আপনি একদম আগে একটা কথা বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর 2-3 দিন আগেও আমরা দুই দেশের সংবাদ মাধ্যমের খবর পাচ্ছিলাম যে হয়তোবা যাচ্ছেন, কিন্তু আজকে কিন্তু এটি স্পষ্ট হয়ে গেছে আমাদের দিক থেকেও। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম তিনি বলছেন অনুকূল পরিবেশ তৈরি না হলে এটি সম্ভব না, মানে হচ্ছে না। আমরা একটু দেখি, অল্প একটু দেখি। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. We are of the view that a propitious environment needs to be created for this visit. We have requested the Indian authorities to ক্লিয়ার। আরো দুটো শর্ত আছে এর সঙ্গে। যিনি শেখ হাসিনা যিনি ওখানে রয়েছেন, এটা একটু আগে আলাপ হচ্ছে, তাকে ফেরত দেয়া, এবং উসমান হাদির মানে যারা মামলার আসামি তারা ওখানে গ্রেপ্তার হয়েছেন, এই শর্তগুলো খুব সামনে চলে আসছে। তো ওদিকে কিন্তু নাহিদ ইসলাম আবার কয়েকদিন আগে বলেছিলেন এনসিপির যে এগুলো একটা ডেট নির্ধারণ করতে হবে, যে শেখ হাসিনাকে কোন দিন ফেরত আনা হবে, এগুলো নির্ধারণ করার আগে কিন্তু যাওয়া যাবে না ভারতে। আবার আরেকজন এনসিপি নেতা বলছেন উনি যদি ভারতে যান এটি একটি জাতির প্রতি গাদ্দারি হবে। এই ভারত ইস্যুটা এখন কোন পর্যায়ে যাচ্ছে? মানে শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে? যদি সম্ভব না হয় তো ভারতে যাওয়া হবে না। আমাদের কি আদৌ ভারতের সাথে যাওয়ার কোনো দরকার আছে? জি, আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। শেখ হাসিনা নিজে বলছেন উনি ডিসেম্বরে আসবেন, পারলে তার আগেই আসবেন। ভারতেও এই ব্যাপারে কিছু বলছে না। ভারত বলছে সম্ভবত যেটা বলেছে কয়েকদিন আগে, যেটা তার ইচ্ছা, ওনার ব্যাপার। সরকার আপ্রাণ চাইছে যে শেখ হাসিনাকে ফেরত আনতে, তাহলে মাঝখানে বাধাটা কোথায়? এক, উনিও আসতে চাইছেন, এনারাও আনতে চাইছেন, তাহলে বাধা কোথায়? বাধাটা কে দিল? সরকার ছায়ার সাথে যুদ্ধ করছে না? এক। দুই হচ্ছে শেখ হাসিনার কাছে যদি ভ্যালিড পাসপোর্ট থাকলে উনি যে কোনো দিন আসতে পারে। পাসপোর্ট যদি না থাকে ট্রাভেল পাস ইস্যু করবে। সরকারকে ট্রাভেল পাস ইস্যু করছে? উনি তো বলে দিয়েছেন ডিসেম্বরে আসবে, তো সরকার ট্রাভেল পাস ইস্যু করে দেখ, তাহলে তো উনি যে কোনো দিন চলে আসতে পারে। তাহলে তো আর মানে একটা সরকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কিছু নাই, কারণ এটা একজনের ব্যক্তির ব্যাপারে কথা হচ্ছে, এবং সেই ব্যক্তি নিজেও আসতে চাচ্ছেন, সরকারও নাকি তাকে আনতে চাইছে। তো হয়ে গেল, অসুবিধা তো নাই। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় পত্রিকা, একটু পত্রিকার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে চাই, ওরা আজকে একটা নতুন খবর দিয়েছে, সেখানে বলছে যে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে। এটা কি একটি নতুন মাত্রা পেল কিনা? আমি ঠিক জানি না কেন তারা এটা বলেছে। রিপোর্টটা আমি পড়া হয়নি, জাস্ট হেডলাইনটা দেখেছিলাম যে ভারতের আদালত উইল ডিসাইড। বাট এটা কোর্টে কি হিসাবে গেল বা কোর্টে আদৌ কিছু আছে কিনা সেটা আমার জানা নাই। তো অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট কোর্টের কাছে একটা ওপিনিয়ন চাইতে পারে, হ্যাঁ, যে এটা সুপ্রিম কোর্ট কি মনে করে। বাট শেখ হাসিনার ইস্যুটা এত পলিটিক্যাল যে এখানে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রাখবার প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না। এটা ভারত সরকার ভালো বুঝতে পারবে। একদম শেষ যে
তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন দিকে যাবে? মানে এই সম্পর্ক তো ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা খুব খারাপ অবস্থায় দেখছি, আমরা এখন আরো খারাপ অবস্থায় যাবে। তো আমাদের সেই ডিপ্লোম্যাটিক জায়গাটা কিভাবে আমাদের প্রস্তুত হতে হবে? ধরেই নি ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো এগিয়ে যেতে হবে। আমরা এই ব্যাপারে আমাদের জামাত আছে, এনসিপি আছে, তাদের সঙ্গে সরকার পরামর্শ করবে কি করা যায়। আমাদের কথা বলার তো আর কোনো পরামর্শ আমি চাইতে পারি। এমপি হিসেবে তো আমার মানে বক্তব্য দেওয়ার জন্য আমি সময় পাই না, পরামর্শ আর দিব, পরামর্শ দিতে তো লম্বা সময় লাগে, তাই না? জি, আমি তো 2 লাইনের বক্তব্য দেওয়ারই টাইম পাই না। মানে কোথায়? সংসদে। তাহলে কি আওয়ামী লীগের আমলে পেতেন? না, পেতাম না, কিন্তু লড়াই টড়াই করে অন্তত স্পিকার কখনো বলতেন না যে চিফ হুইপের কাছে যান বা অমুকের, ওনার হাতে যেটুকু আছে উনি ওইটুকু দেওয়ার চেষ্টা করতেন। এখন তো আমি না, এখন ধরেন এখনকার পার্লামেন্টে আপনি এ পর্যন্ত যেটুকু সময় পেয়েছেন, তো আওয়ামী লীগের সময় পার্লামেন্টে কি কম্পারেটিভলি কখন আপনি বেশি সময় পেতেন, এখন না আগে? এটা মাত্র 6 মাস হয়েছে, আমি আরো কিছুদিন গেলে আমি বুঝতে পারবো, তবে মোটামুটি একই। তবে আমার মনে হয় আরো 6টা মাস যাক, আমার কাছে আরো ক্লিয়ার হবে। না, আপনার কাছে আমার কেন জানি মনে হয় আপনি কিন্তু বলেন প্রায়, আমি একদম শেষ পর্যায়ে গিয়েও শেষ করতে পারলাম না, আপনি এই সরকারের সাথে আগের সরকারের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন নাকি? শুনতে পারবো সেটা? পার্থক্য পাচ্ছি না তো, আমি আপনাকে এখানেই বলছি কোনো পার্থক্য নাই তো। আপনি পার্থক্য পাবেন কেন? সেইটা ছিল সেন্টার লেফট টু ফার লেফটের একটা পার্লামেন্ট, এটা হচ্ছে সেন্টার রাইট টু ফার রাইটের একটা পার্লামেন্ট। ওখানেও বিরোধী দল ছিল ঘরে পোষা, এখানেও বিরোধী দল এখন পর্যন্ত ঘরে পোষা। কিন্তু তখন ওখানে যে বিরোধী দল ছিল তাদের এই লক্ষ্য ছিল না যে তারা একসময় 70 থেকে 170-এ যাবে, কিন্তু এই বিরোধী দলের লক্ষ্য হচ্ছে 70 থেকে 170। যতদিন পর্যন্ত সেই ফেভারেবল কন্ডিশন না হচ্ছে ততদিন পর্যন্ত সরকারকে বড়ভাবে ডিস্টার্ব না করা, সিম্পল। জি, আপনি তো বেশ উত্তেজিত হয়েও যান মাঝে মধ্যে, কিন্তু আমার খুব ভাবতে দেখতে কষ্ট হয়। একদা বিএনপির লোক, আপনি এত বিএনপি বিরোধী কেন হলেন? মনে হয় যেন আমি যদি বলি ওই পার্লামেন্টে দেখতাম আমরা রুমিন ফারহানা কথা বলছে বিএনপি, এখন যদি পার্লামেন্টে দেখি এনটি বিএনপি কে কথা বলছে, রুমিন ফারহানা, একই অঙ্গে এত রূপ। আমার মনে হয় আমার রূপটা স্ট্যাটিক, আপনাদের রূপ পাল্টায় যায়। দেখুন, আপনাদের ধারণা এরকম যে কোন একটা দল যখন আপনি করবেন তখন আপনি সেই দলটার ভুল ত্রুটি সম্পর্কে একদম কথা বলতে পারবেন। এটা এক ধরনের দাসত্বমূলক মনোভাব আমাদের মধ্যে আছে। তো ওই যে আমি বললাম প্রধানমন্ত্রী গাড়ির পিছনে মন্ত্রী দৌড়াবে, বা প্রধানমন্ত্রী পার্লামেন্টের চেয়ারে বসলে হামাগুড়ি দিয়ে মাটির সাথে গিয়ে মিশে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে। এটা আমি শেখ হাসিনার পার্লামেন্টেও দেখেছি, আমি তারেক সাহেবের পার্লামেন্টেও দেখি, একেবারে হামাগুড়ি দিয়ে গিয়ে মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীর পা ধরে গিয়ে কথা বলে। বিনয় হতে পারে, হ্যাঁ, তো খুবই ভালো। মানে বিনয়টা আপনি আসলে কোন জায়গায় কতটুকু দেখাবেন, দুটো মানুষের মধ্যে বিনয় কোন পর্যায়ে যাবে আর আপনার সৃষ্টিকর্তার সামনের বিনয়টা কোন পর্যায়ে যাবে, দুটো যদি এক হয়ে যায় তাহলে বিপদ না? তো এনিহাও আমি আসলে আমার অবস্থান একই। তখনও আমি যে অন্যায় অবিচারের বিরুদ্ধে বলেছি এবং আপনাদের পত্রিকা রিপোর্ট ঘেটেই বলেছি। আমি এমন না যে নিজে মানে একেবারে নিজের পত্রিকা বের করে সরজমিনে তদন্ত করে বলছি না, আপনাদের এস্টাবলিশড নিউজপেপারে যা বের হয় সেটার ভিত্তিতে বলছি। আজকে আমি যে রেফারেন্সগুলো দিলাম, এই যে 21 টেলিভিশন আপনার চ্যানেলে বসে আপনার চ্যানেলের রেফারেন্স দিয়ে কথা বললাম। এখন এইটা যদি এখন আপনি বলেন যে অমুকের বিপক্ষে গেল, আপনি অমুকের পর, না, আমি কারো বিপক্ষে বা কারো পক্ষে না, আমি চারপাশে যা শুনি যা দেখি আমি তাই বলি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আমাদের সময় দেওয়ার জন্য এবং সব ধরনের প্রশ্ন মেনে নেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য।